৭০,০০০ ঠিকানাবিহীন পরিবার এখন বাড়ি ও খাস জমির মালিক। ভার্চুয়ালি উপহার তুলে দিলেন প্রধানমন্ত্রী। বললেন, মুজিব বর্ষে সবচেয়ে বড় উৎসব, একটি মানুষও ঘরহারা থাকবে না। মাঘের শীতে কাবুদেশ, ঘন কুয়াশার সঙ্গে উত্তরে হাওয়ায় জুবুথুবু জনজীবন। এবং জুন পর্যন্ত প্রতি মাসেই আসবে ৫০ লাখ ডোজ টিকা। সংরক্ষণাগার বাড়ানোই চ্যালেঞ্জ। এখনো প্রস্তুত হয়নি ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণের স্থান। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। মুজিব বর্ষের উপহার হিসেবে ৭০,০০০ গৃহহীন পরিবার হলেন বাড়ি ও জমির মালিক। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বাড়ি হস্তান্তর করেন। বলেন, একটি মানুষও ঘর হারা থাকবে না। এটাই মুজিব বর্ষে সবচেয়ে বড় উৎসব। প্রত্যেকটা শ্রেণীর মানুষের জন্যই আমরা কাজ করে যাচ্ছি, যেন সবাই মানসম্মতভাবে বাঁচতে পারে, সুন্দরভাবে বাঁচতে পারে। আর মুজিব বর্ষে আমাদের লক্ষ্য, একটি মানুষও ঠিকানাবিহীন থাকবে না, গৃহহারা থাকবে না। যতটুকু পারি, হয়তো আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, তাই হয়তো সীমিত আকারে আমরা করে দিচ্ছি, কিন্তু যা হোক একটা ঠিকানা আমি সমস্ত মানুষের জন্য করে দেব। কারণ আমি বিশ্বাস করি যে যখন এই মানুষগুলি ঘরে থাকবে, আর আমার বাবা মা যা সারাটা জীবন ত্যাগ স্বীকার করেছে দেশের জন্য, তাদের আত্মা শান্তি পাবে। লাখো শহীদ রক্ত দিয়ে দেশের স্বাধীনতা এনে দিয়েছে, তাদের আত্মা শান্তি পাবে। এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাটাই তো ছিল আমার বাবা বঙ্গবন্ধু মুজিবের একমাত্র লক্ষ্য। কাজে আজকে আমি সবথেকে আমি খুশি যে এত অল্প সময়ে এতগুলি পরিবারকে আমরা একটা ঠিকানা দিচ্ছি, আর এই শীতের মধ্যে সকলে অন্তত ভালোভাবে থাকতে পারবেন। এখানে আজকে আমরা যে ৬৬,১৮৯টা করে দিলাম ঘর, আমরা আরও ১ লক্ষ ঘর খুব শিগগিরই আমাদের কাজ শুরু হবে। এই মুহূর্তে খুলনা ডুমুরে আছেন রিপোর্টার দেবাশিস রায় এবং ময়মনসিংহ সদরের সুতিয়াখালী আছেন রিপোর্টার হারুনা রশিদ। সরাসরি যুক্ত হচ্ছে তাদের সঙ্গে। তবে প্রথমে যাচ্ছি দেবাশিসের কাছে। দেবাশিস, রাব্বি, আপনি জানেন যে আসলে আজকে যে গৃহ প্রাপ্তির যে আনন্দ, সেই আনন্দই কিন্তু আসলে এখন দেশের আনাচে কানাচে, অর্থাৎ দেশের ৪৯২টি উপজেলাতে কিন্তু ঠিক এই মুহূর্তে যে পরিস্থিতিটি চলছে সেটি হচ্ছে যে গৃহহারা যারা, ভূমিহীন যারা, তাদেরকে কিন্তু ৭০,০০০ ঘর বুঝিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ সবার জন্য যে আবাসনের প্রক্রিয়া, সেই সবার জন্য আবাসন নিশ্চিত করার যে বড় জাতীয় প্রক্রিয়া, সেই জাতীয় প্রক্রিয়া কিন্তু প্রথম ধাপে ৭০,০০০ ঘর আজকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনারা জানেন যে অল্প কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন থেকে প্রায় ঘণ্টাখানেক আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয়ভাবে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু এই আয়োজনটি আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এবং এর পরপরই কিন্তু দেশের ৪৯২টি উপজেলায় এই ঘর এবং খাস জমি দলিল হস্তান্তরের যে প্রক্রিয়াটি, সেটি কিন্তু এখন চলমান রয়েছে। ঠিক এই মুহূর্তে আসলে খুলনার ডুমুরিয়া উপজেলায় যে আশ্রয়ন প্রকল্পটিতে আমরা রয়েছি, এখানে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এখনও সম্পৃক্ত রয়েছেন। এবং সেখানে আপনারা জানেন যে উপকারভোগী যারা রয়েছে বা এই ভার্চুয়াল প্রক্রিয়া মাধ্যমে যারা আসলে সম্পৃক্ত হয়েছেন, বিশেষ করে যারা ঘর বুঝে পেয়েছেন, তাদের সঙ্গে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত কথা বলছেন, তাদের সঙ্গে তাদের অনুভূতি জানার চেষ্টা করছেন এবং তাদের এই বাড়িগুলোতে আর কি ধরনের চাহিদা বা এই বাড়িগুলোতে তারা আর কি সুযোগ সুবিধা চান, এই কথাগুলো কিন্তু সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধাভোগী বা যারা এই বাড়িগুলোর বাসিন্দা হবেন তাদের কাছ থেকে কিন্তু সেই অনুভূতিগুলো বা সেই মতামতগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে ১৯২টি উপজেলায় একযোগে এই কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে। এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ভার্চুয়াল আয়োজনটি কিন্তু দেশের ৪টি উপজেলায় সরাসরি প্রধানমন্ত্রী সংযুক্ত হয়েছিলেন, অর্থাৎ চাঁপাইনবাবগঞ্জ সদর, নীলফামারীর সৈয়দপুর এবং তার পাশাপাশি হবিগঞ্জের চুনারুঘাট এবং এই খুলনার ডুমুরিয়া, এই ৪ উপজেলার মানুষের সঙ্গে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা বলেছেন। এবং তিনি আশ্বাস দিয়েছেন যে ২০২১ সাল যেটি চলছে, অর্থাৎ মুজিব শতবর্ষ এবং একই সঙ্গে সঙ্গে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, এর মধ্যেই কিন্তু নতুন করে আরও ১ লাখ পরিবারকে নতুন ঘর দেয়া হবে। সেই প্রক্রিয়াও কিন্তু খুব অল্প কিছুদিনের মধ্যে শুরু হবে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিশ্চিত করেছেন। আশ্রয়ন ২ প্রকল্পের মাধ্যমেই এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। শুধুমাত্র তাই নয়, এই গৃহ প্রাপ্তির যে আনন্দ, গৃহ প্রাপ্তির যে তৃপ্তি, সেই তৃপ্তি কিন্তু এখন বাংলাদেশের এপাশ থেকে ওপাশ
আসলে সব প্রান্তে একই রকম অবস্থা, কেননা সমাজের ভাসমান মানুষ যারা কখনো ভাবতেও পারেনি তাদের নিজের একটি স্থায়ী ঠিকানা হবে, সেই ঠিকানা কিন্তু বাস্তবায়িত হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে পুরো দেশেই কিন্তু এই আয়োজনটি চলছে। ঠিক এই মুহূর্তে আসলে ময়মনসিংহেও আমরা খবর পেয়েছি যে সেখানেও চলছে এই আয়োজন, এবং ময়মনসিংহের সদর উপজেলায় সুতিয়াখালীতে আছেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। সেখান থেকে আসলে কিভাবে দেয়াগুলো দেয়া হচ্ছে এই ঘরগুলো, সেই প্রক্রিয়া তার কাছ থেকে জেনে নেব। হারুন, 1305 জন ভূমিহীন এবং গৃহহীন পরিবারের জন্য আজকের দিনটা একটু অন্যরকম। অর্থাৎ একদিন আগেও যে 1305 জন মানুষ ছিলেন গৃহহীন এবং ভূমিহীন, তারা আজকে কিছুক্ষণের মধ্যেই আসলে তারা ভূমির মালিক হয়েছেন, গৃহের মালিক হয়েছেন। এই দিনটি এবং আজকের যে ভোরটি, এটি আসলে এই মানুষগুলোর জন্য একটু অন্যরকম। আমরা কথা বলেছি এখানকার যারা উপকারভোগী আছে, তারা আসলে এত মানবেতর কষ্টে দিন যাপন করতেন। তাদের কোনো মাথা গোজার ঠাঁই ছিল না, নিজস্ব কোনো জমি ছিল না, জায়গা ছিল না, ঘর ছিল না। সেই মানুষগুলো এখন ঘর পেয়েছেন। মুজিব বর্ষের উপহার হিসাবে প্রধানমন্ত্রী যে উপহার দিয়েছেন এই পাকা ঘর, সেই ঘর পেয়ে আসলে দারুণ খুশি এই যারা ভূমিহীন পরিবার বা গৃহহীন পরিবার যারা ঘর পেয়েছেন। আমি যদি একটু বলে রাখি যে প্রধানমন্ত্রী কেন্দ্রীয়ভাবে আনুষ্ঠানিকভাবে এই ঘর হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করার পরপরই কিন্তু ময়মনসিংহের যে 1305 জন গৃহহীনকে ঘর দেয়া হয়েছে, তাদের কাছে দলিল হস্তান্তর করা হয়েছে। ময়মনসিংহ জেলা পর্যায়ে যে অনুষ্ঠানটি হয়েছে সেটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে। সেখানে জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার আহমারুজ্জামান সহ অন্যান্য অতিথিরা এই ভূমিহীন এবং গৃহহীনদের হাতে যে জমির যে দলিল এবং আনুষঙ্গিক যে কাগজপত্র আছে সেই কাগজপত্রগুলো হস্তান্তর করেছেন। এবং এই জমির মালিকানা এবং ঘরগুলো বুঝে পেয়ে আসলে দারুণ খুশি এই ভূমিহীন মানুষগুলো। এই প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য ময়মনসিংহ জেলায় 4708 জন ভূমিহীন এবং গৃহহীনের তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসন, এবং সেখান থেকেই প্রথম পর্যায়ে যে আশ্রয়ন প্রকল্প আছে এখানে 1305 জন গৃহহীন এবং ভূমিহীনকে এই ঘর দেয়া হয়েছে, এবং পর্যায়ক্রমে যারা বাকি থাকবেন তাদেরকেও ঘর দেয়া হবে বলে জেলা প্রশাসক আমাদের জানিয়েছেন। তো আমরা কথা বলেছিলাম উপকারভোগীদের সাথে, তারা দারুণ খুশি। তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন তাদেরকে এই পাকা ঘর দেওয়ার জন্য, এবং এই যে জমি সহ যে ঘর সেটি দেওয়ার জন্য তারা কৃতজ্ঞতা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের সুতিয়াখালী থেকে সর্বশেষ। রাব্বি। ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হারুনুর রশিদ, এবং এর আগে খুলনা ডুমুরিয়া থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেবাশিস রায়। ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত রাজধানী সহ সারা দেশের জনজীবন। বেলা বাড়লেও রাজধানীতে ঘন কুয়াশার কারণে সূর্যের দেখা মেলেনি। আবহাওয়া অফিস জানিয়েছে ঢাকায় আগামী 3 দিন ঘন কুয়াশা থাকবে। এই মাসের শেষ দিকে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.6 ডিগ্রি সেলসিয়াস। তীব্র এই শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। শীতের তাপমাত্রা একটু বেশি হচ্ছে আর কি, মানে স্বাভাবিক মানুষের কর্মক্ষেত্রে যেতে খুবই কষ্ট হচ্ছে ঠান্ডার মধ্যে। সমস্যা মনে করেন শীতের দিনও এমন তো একটু রোগ বেরামে সাফে, বয়স্ক মানুষের তো মনে করেন হয়তো মাজা ব্যথা করে, আঁঠু ব্যথা করে। শীতকালে তো কাপড় চোপড় বাতের অসুবিধা, সব বিষয়ে অসুবিধা। ঠান্ডা, খুব ঠান্ডা, 3-4টা গায়ে দেওয়া আছে, তাও মনে কুলায় না। গত কয়েকদিন থেকে আজকে একটু শীতটা বেশি লাগতেছে। আজকের ওয়েদার একটু ঘন কুয়াশা রয়েছে। এই ঘন কুয়াশাটা শুধু দিল্লি থেকে শুরু হয়ে উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল হয়ে সারা বাংলাদেশে এই ঘন কুয়াশা আছে। এই ঘন কুয়াশাটা শুরু হয়েছে মধ্যরাত থেকে, এবং এটা দেখা যাচ্ছে দিনের মধ্যভাগ অর্থাৎ হচ্ছে দুপুর 1টা-2টা পর্যন্ত এটা কন্টিনিউ করবে এই কুয়াশাটা। এই ঘন কুয়াশার কারণে দিনের তাপমাত্রা অনেক কমে যাবে। সময় সংবাদে আরও থাকছে। কেবল স্বজন নয়, পরিচিত জনদের নামেও পিকে হালদার লোপাট করেছেন 10,200 কোটি টাকা। সবই ছিল ভুয়া প্রতিষ্ঠান। দায় বাংলাদেশ ব্যাংকেরও, বলছেন বিশেষজ্ঞ। চলতি মাসেই দেশে ভারত থেকে আসছে কোভিড টিকার আরও 50 লাখ ডোজ। প্রাথমিকভাবে এসব টিকা সংরক্ষণে পর্যাপ্ত অবকাঠামো আছে। সংশ্লিষ্টরা এমন দাবি করলেও টিকা আসার হার বাড়ার সঙ্গে সঙ্গে বাড়াতে হবে সংরক্ষণাগারের পরিধিও। আর কোভ্যাক্সের মাধ্যমে প্রথম অবস্থা মিলবে ফাইজারের 8 লাখ টিকা, যা রাখতে হবে -70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আর সে টিকা বুঝে নেওয়ার আগে উপযুক্ত সংরক্ষণাগার তৈরি করাই এখনকার প্রধান চ্যালেঞ্জ। ফারুক ভাই রবিনের রিপোর্ট।
দেশে এরই মধ্যে এসে গেছে ভারত সরকারের উপহারের ২০ লাখ ডোজ কোভিড টিকা। আর চলতি মাসে আসার কথা সেরাম ইনস্টিটিউট থেকে কেনা ৫০ লাখ ডোজ। জুন পর্যন্ত প্রতি মাসেই আসবে একই হারে টিকা। এছাড়া কথা রয়েছে কোভ্যাক্স থেকে মোট জনসংখ্যার ২০% জন্য টিকা পাওয়া। তবে এখন ভাবনার বিষয় কিভাবে সংরক্ষণ করা হবে টিকা। বর্তমানে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই প্রধান স্টোরেজে রাখা হয়েছে ভারত থেকে আসা উপহারের ২০ লাখ ডোজ। ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখার উপযোগী সেরাম ইনস্টিটিউটের ৫০ লাখ ডোজও প্রথম অবস্থায় এখানে রাখার কথা। এখানে RTMD ডিভাইস আছে, রিমোট টেম্পারেচার মনিটরিং ডিভাইস আছে, সেটা দিয়ে কিন্তু আমরা বুঝতে পারবো ২ থেকে ৮ ডিগ্রি টেম্পারেচার আমরা মেনটেন করতে পারছি কিনা। সরকারের কোভিড টিকা বিতরণ পরিকল্পনা অনুযায়ী ইপিআই প্রধান স্টোরেজ থেকে পাঠিয়ে দেওয়া হবে জেলা ইপিআই স্টোরে, পরে সেখান থেকে উপজেলা স্টোর হয়ে পাঠানো হবে টিকা কেন্দ্রে। বর্তমানের ২০ লাখ টিকা রাখার সক্ষমতা থাকলেও টিকা আসার হার বাড়তে থাকলে তা সংরক্ষণে রাখাও হবে আরেক চ্যালেঞ্জ। আর সেক্ষেত্রে আরও ১৭২টি ILR প্রয়োজন। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা ILR রিপ্লেস করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে রিপেয়ার জরুরি ভিত্তিতে করা দরকার। তার জন্য যেমন ধরেন অর্থ বরাদ্দ দরকার, প্রশাসনিক আদেশ জরুরি ভিত্তিতে দেওয়া দরকার, কার্যাদেশ জরুরি ভিত্তিতে দেওয়া দরকার, তাহলে এটা একেবারে অসম্ভব না। এদিকে কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের ৮ লাখ টিকা পেতে যাচ্ছে বাংলাদেশ। তবে এই টিকা রাখতে হবে -৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। সেটা সংরক্ষণ করবার জন্য যে কারিগরি সহায়তা দরকার সে বিষয়ে কিন্তু আন্তর্জাতিকভাবে এবং দেশের ভিতরে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার সহায়তায় সেই সক্ষমতা নির্মাণ করার কাজে কিন্তু আমরা করছি। টিকা আসার পর দ্রুততা প্রয়োগ করলে সংরক্ষণাগারের উপর চাপ কমানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। কানাডায় পালিয়ে যাওয়া পিকে হালদার নিজের মা, ভাই, পরিবার ও পরিচিত জনদের নামে অসংখ্য প্রতিষ্ঠান খুলে লোপাট করেছেন ১০,২০০ কোটি টাকা। দুদকের অনুসন্ধানে এমন তথ্যই উঠে আসে। এমনকি এসব প্রতিষ্ঠান ছিল নাম সর্বস্ব এবং ভুয়া। সেলিয়া সুলতানের রিপোর্ট। দুদকে গ্রেফতার পিকে হালদারের মামাতো ভাই শঙ্খ ব্যাপারীর মালিকানাধীন মুন এন্টারপ্রাইজ ILFSL এই কোম্পানিতে ঋণ মঞ্জুর করে ৮৩ কোটি ৩৪ লাখ টাকা। এই অর্থের ২১ কোটি ২৪ লাখ টাকা রিলায়েন্স ফাইন্যান্সের মার্কো ট্রেডার্সের ঋণ পরিশোধ করা হয়। ২০১৬ সালে মার্কো ট্রেডার্স থেকে ৩ কোটি টাকা পাচার হয় পিকে হালদারের অ্যাকাউন্টে। পিকে হালদারের মালিকানাধীন হাল ইন্টারন্যাশনালের পরিচালক ছিলেন স্বপন কুমার মিস্ত্রি। ILFSL এর পরিচালকও ছিলেন স্বপন কুমার মিস্ত্রি। তার স্ত্রী ছিলেন MTB মেরিনের চেয়ারম্যান। এই কোম্পানির নামেও ৭৯ কোটি ৭০ লাখ টাকা ঋণ নিয়ে ২০১৬ সালে বিভিন্ন প্রতিষ্ঠানে টাকা ট্রান্সফার করে নয়-ছয় করেন পিকে হালদার। ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে পিকে হালদারের চাচাতো ভাই অমিতাভ অধিকারী ছিলেন পিপলস লিজিং এর পরিচালক এবং সহকর্মী উজ্জ্বল কুমার নন্দী ছিলেন চেয়ারম্যান। পিকে হালদারের আনান কেমিক্যালের ব্যবস্থাপনা পরিচালক করা হয় অমিতাভকে, চেয়ারম্যান করা হয় উজ্জ্বল কুমার নন্দী এবং পরিচালক করা হয় উজ্জ্বলের স্ত্রী আনিতা করকে। মানে ওরা কি অফিস টফিস চালায়? অফিস এমনি এক দুইজন লোক আছে, তেমন একটা অফিস করতে দেখি না। এসব কোম্পানির নামে মা লীলাবতী হালদারের হিসেবে ১৬০ কোটি, ভাই প্রীতিশ কুমার হালদার, তার স্ত্রী সুস্মিতা সাহার নামের কোম্পানিগুলোতে ৫০০ কোটি টাকার বেশি জমা হয়। ইন্টারন্যাশনাল লিজিং থেকে পিকে হালদার নিজেই ২,০০০ কোটি টাকা বের করে নেন। এভাবে লোপাট হয় ১০,২০০ কোটি টাকা। দুদকের অনুসন্ধানে এসব কোম্পানির প্রায় প্রতিটি ভুয়া বা নাম সর্বস্ব ও কাগুজে। পিকে হালদার সংশ্লিষ্ট অনেকগুলি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, যেগুলি তার সহযোগীদের ছিল ব্যাংক অ্যাকাউন্ট সাসপিশিয়াস ট্রানজাকশন। ইন দি মিন টাইম অনেকগুলি কোম্পানি কাগজপত্র জোগাড় করা হয়েছে। দেখা যাচ্ছে, মনে হচ্ছে অনেকগুলি কোম্পানি ভুয়া। এদিকে পিপলস লিজিং এর মতো জেড ক্যাটাগরির কোম্পানির নিয়ন্ত্রণহীন লেনদেনে বাংলাদেশ ব্যাংক সহ যারা অর্থ ঋণ দিয়েছেন তাদেরও দায় রয়েছে বলে মনে করেন কোম্পানি আইন বিশেষজ্ঞরা। পিপলস লিজিং যদি নেন বা ইন্টারন্যাশনাল লিজিং যদি নেন, এই ইনস্টিটিউশনগুলি কিন্তু আজকে থেকে এই অবস্থাতে না, অনেক দিন ধরেই তাদের এগেনস্টে কিন্তু কমপ্লেইন শোনা যাচ্ছে। অডিটের মাধ্যমেও কিন্তু এটা ধরা পড়ার কথা। বাংলাদেশ ব্যাংক এটা টোটালটাই তারা সুপারভাইজ করে। তো এখানে যদি কোনো ধরনের ট্রানজ্যাকশন বা যেটা যদি ইরেগুলারিটিস হয়, তাহলে কিন্তু এইটা তাদের প্রথমেই তাদের সার্ভেলেন্সেই এটা আসার কথা। তারা বলছেন কোম্পানি আইন আরো কঠোর ও নজরদারি বাড়ানো না হলে ভুয়া কোম্পানির নামে এ ধরনের অর্থ লুট ঠেকানো অসম্ভব হবে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। হোয়াইট হাউস ছাড়ার আগে বাইডেনকে লেখা ট্রাম্পের চিঠি নিয়ে ধোঁয়াশা। মুখ খুলছে না নতুন প্রশাসন। করোনায় বিপর্যস্ত অর্থনীতি ঢেলে সাজানোর পরিকল্পনা প্রেসিডেন্টের।
এবার দেশের বাইরের খবর। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিচার শুরু হতে যাচ্ছে। ক্যাপিটল হিলে হামলা উস্কে দেওয়ার অভিযোগে আগামী সপ্তাহেই ট্রাম্পের বিচার শুরুর কথা জানিয়েছে ডেমোক্র্যাটরা। সিনেটে ডেমোক্র্যাট নেতা চাক শুমার বলেন, আগামী সোমবার প্রতিনিধি পরিষদ অভিশংসন প্রস্তাব সিনেটরদের কাছে হস্তান্তর করবে। তবে রিপাবলিকানরা বিচার শুরু করতে আরও সময় চেয়েছে। সিনেট ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকায় রায় যেতে পারে ডেমোক্র্যাটদের দিকেই। এমনটা হলে আগামীতে আর প্রেসিডেন্ট পদে দাঁড়াতে পারবেন না ট্রাম্প। উইন্ডিজের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জয়ের পর এবার তৃতীয় ম্যাচে একাদশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে চায় বাংলাদেশ। কয়েকজন তরুণকে ম্যাচে সুযোগ দিতে আগ্রহী টিম ম্যানেজমেন্ট। অন্তত একটি পরিবর্তন আসবে বলে নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। একাদশে পরিবর্তন আসতেই পারে, কিন্তু এমন কোনো পরিবর্তন আমরা আনতে চাই না যাতে করে কোনো কাউকে আন্ডার এস্টিমেট করার কোনো কারণ নেই। বোলিং ফিল্ডিংয়ে আমি ইমপ্রেসড, ব্যাটিংয়েও তামিম একটা ধারাবাহিকতায় ফেরত এসছে এবং সাকিব, যাকে নিয়ে আমরা অনেক চিন্তিত ছিলাম যে কতদিন লাগবে তার, বোঝা যাচ্ছে যে ওর সময় লাগছে না, ও খুব তাড়াতাড়ি ফিরে এসছে। এছাড়া অন্য যারা আছে আমরা অত্যন্ত আশাবাদী। আমাদের এখন একটা ভালো টিম আছে। আগে প্লেয়ার একটা ইনজুর্ড হলে সাবস্টিটিউটকে খেলবে এই নিয়ে চিন্তায় ছিলাম। বিশ্বাস করেন এখন সিলেক্টর, কোচ, ক্যাপ্টেন চিন্তা করে পায় না কাকে বাদ দিবে, কারণ এত অপশন চলে এসছে প্রত্যেকটা প্লেয়ারের, যেটা আমি মনে করি আমাদের ভবিষ্যৎ ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। ৭০,০০০ ঠিকানাবিহীন পরিবার এখন বাড়ি ও খাস জমির মালিক। ভার্চুয়ালি উপহার তুলে দিলেন প্রধানমন্ত্রী। বললেন, মুজিব বর্ষের সবচেয়ে বড় উৎসব একটি মানুষও ঘর হারা থাকবে না। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।